হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো ভাই, শৈল শহর দার্জিলিং এর নাম তো আপনারা সবাই শুনেছেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানে দেশ বিদেশের অনেক মানুষ গরমের ছুটি কাটাতে আসে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে বর্তমানে জাঁকজমকপূর্ণ এই পর্যটন স্থলটি একসময় জনমানব শূন্য ছিল। এমনকি 1835 সালের আগে পর্যন্ত এই অঞ্চলটি ভারতের অংশই ছিল না। সেই সময় দার্জিলিং, শিলিগুড়ি সহ সমতলের বিশাল ভূভাগ ছিল সিকিমের অধীন। বর্তমানে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হলেও 1975 সালের আগে পর্যন্ত সিকিম ছিল একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রাচীন কাল থেকেই ছিল নামগয়াল ডাইনাস্টির শাসন, আর সিকিমের রাজাদের বলা হতো ছোগেয়াল। তো ভাই সাহেব, ইতিহাসে এমন কি ঘটেছিল যে কারণে সিকিমের ভারতে বিলয়ের 140 বছর পূর্বেই সিকিমের অংশ দার্জিলিং ভারতে বিলয় হয়ে যায়? তো ভাই সাহেব, এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 18 শতকের শেষের দিকে, যখন হিমালয়ান রিজনে থাকা নেপাল, ভুটান ও সিকিমের মধ্যে নেপাল একটি শক্তিশালী ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। সে সময় নেপাল গোর্খা কিংডম নামে বেশি পরিচিত ছিল। 1743 সালের আগে পর্যন্ত নেপাল অনেকগুলো ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, আর এই ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি শক্তিশালী ছিল গোর্খা রাজ্য। 1743 সালে পৃথিবীনারায়ণ শাহ গোর্খা শাসক নির্বাচিত হওয়ার পর তিনি পার্শ্ববর্তী ছোট বড় রাজ্য জয় করে গোর্খা রাজ্যকে বৃহৎ আকার প্রদান করেছিলেন। এমনকি তার মৃত্যুর পরও গোর্খাদের এই বিজয়রথ থেমে থাকেনি। 1775 খ্রিস্টাব্দে গোর্খা সেনারা সিকিমের উপর আক্রমণ করে তিস্তা নদীর পশ্চিম পার পর্যন্ত সমস্ত ভূভাগ দখল করে নেয়, যার মধ্যে বর্তমান দার্জিলিং ও শিলিগুড়িও ছিল। 1775 থেকে 1813 সাল পর্যন্ত এই অঞ্চলটি ছিল নেপালি গোর্খাদের শাসনাধীন, আর এই টাইমলাইনের মধ্যে ইংরেজরাও উপমহাদ্বীপে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল। বন্ধুরা, পূর্বে সিকিম থেকে পশ্চিমে সিমলা পর্যন্ত বৃহৎ গোর্খা রাজ্য বিস্তারের পর গোর্খারা দক্ষিণে সমভূমির দিকেও অগ্রসর হতে থাকে, যা ব্রিটিশদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। 1813 সালে গোর্খা সেনারা আবারও সিকিমের উপর আক্রমণ করে। এমন অবস্থায় সিকিমের রাজা ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করলে 1814 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ইতিহাসে অ্যাংলো নেপালি ওয়ার নামে পরিচিত। অবশেষে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে গোর্খারা পরাজিত হয়, যে কারণে 1816 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে ট্রিটি অফ সুগলি স্বাক্ষরিত হয়। এই সন্ধির শর্ত অনুসারে গোর্খারা গড়বাল, নৈনিতাল, সিমলা সহ সিকিমের দখলকৃত সমস্ত অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দেয়। আর এই ঘটনার এক বছর পর 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিকিমের রাজার মধ্যে তিতালিয়া চুক্তি স্বাক্ষরিত হলে ব্রিটিশরা নেপাল দ্বারা দখলকৃত সিকিমের সমস্ত অঞ্চল সিকিমের কাছে ফিরিয়ে দিয়ে সিকিমের সার্বভৌমত্বের গ্যারান্টি প্রদান করে। কিন্তু বন্ধুরা, তিতালিয়া সন্ধির মাত্র 10 বছরের মধ্যেই 1827 খ্রিস্টাব্দে নেপাল ও সিকিমের মধ্যে আবারও বর্ডার ডিসপিউট শুরু হয়, যে কারণে তৎকালীন ভারতীয় ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিক এই বিবাদ সমাপ্তিকরণের জন্য ক্যাপ্টেন জর্জ লয়েড ও জে.ডব্লিউ. গ্র্যান্ট নামে দুজন ইংরেজ অফিসারকে দার্জিলিংয়ে পাঠায়। আর এই চলমান বিবাদ সমাপ্তের জন্য দুই ইংরেজ অফিসারকে 6 দিন দার্জিলিংয়ে থাকতে হয়েছিল। আর এর মধ্যেই দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দুই ব্রিটিশ অফিসারকে মুগ্ধ করে দেয়। এই ঘটনার 2 বছর পর 1829 সালে তারা লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে একটি রিপোর্ট পেশ করে, যেখানে দার্জিলিংকে একটি প্রাকৃতিক স্যানিটোরিয়াম বানানোর পক্ষে যুক্তি দেওয়া হয়। সবকিছু বিবেচনা করে 1835 সালে দার্জিলিংকে একটি স্যানিটোরিয়াম বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দার্জিলিং সহ সমতলের বিশাল ভূভাগ তখনও ছিল সিকিমের অংশ। কিন্তু ইংরেজরা কিছুতেই দার্জিলিং হাতছাড়া করতে রাজি ছিল না, আর এর পেছনে ছিল বেশ কয়েকটি কারণ। প্রথমত, গ্রীষ্মকালে কলকাতার ভীষণ গরম থেকে বাঁচতে কলকাতা শহর থেকে মাত্র 650 কিলোমিটার দূরে থাকা দার্জিলিং এর শীতল আবহাওয়া অনেকটাই ছিল ইউরোপের মতো, যেখানে ইংরেজ অফিসাররা গরমের ছুটি কাটাতে পারবে। দ্বিতীয়ত, দার্জিলিং সেই সময় নেপাল, সিকিম ও ভুটানের সাথে বর্ডার শেয়ার করত, তাই দার্জিলিং থেকে খুব সহজেই এই দেশগুলোর উপর নজর রাখার সুবিধা ছিল। এছাড়া তিব্বতের সাথে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও দার্জিলিং এর গুরুত্ব ছিল অপরিসীম, যে কারণে 1835 সালে ইংরেজরা সিকিমের রাজার কাছ থেকে দার্জিলিংকে লিজে নেওয়ার জন্য একটি এগ্রিমেন্ট তৈরি করে। আর তৎকালীন সিকিমের রাজা সুদপুত নামগয়াল কোনো কিছু না বুঝে না পড়েই সেই এগ্রিমেন্টে সিগনেচার করে দেয়। পরে তিনি জানতে পারেন যে লেপচা ভাষায় লেখা সেই এগ্রিমেন্টে লেখা ছিল সিকিমের রাজা খুশি হয়ে দার্জিলিং ইংরেজদেরকে উপহার স্বরূপ দিয়েছে, এবং এর পরিবর্তে ইংরেজরা সিকিমের রাজাকে বাৎসরিক 6000 টাকা করে ভাতা প্রদান করবে। কিন্তু বন্ধুরা, সেই সময় ইংরেজরা যতটুকু দার্জিলিং পেয়েছিল তা আয়তনের দিক দিয়ে বর্তমান দার্জিলিং এর তুলনায় অনেকটাই ছোট ছিল। চারপাশে সিকিম দ্বারা বেষ্টিত 30 মাইল লম্বা ও 6 মাইল চওড়া সরু এলাকাটি ছিল অনেকটাই ছিটমহলের মতো। এমনকি এই অঞ্চলে যাওয়ার জন্য সিকিমের উপর দিয়ে যেতে হতো, কারণ তখন শিলিগুড়ি সহ সমতলের বিশাল ভূভাগ ছিল সিকিমের অংশ।
তবে বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি যে অতীতে দার্জিলিং, কালিম্পং সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের বিশাল ভূভাগ ছিল শক্তিশালী কোচ ডাইনাস্টি শাসনাধীন। কিন্তু এই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর উপর কোচ রাজাদের মনোযোগ না থাকার কারণে, এছাড়া মহারাজা নরনারায়ণের পরবর্তী কোচ শাসকদের দুর্বলতার সুযোগে নেপাল, ভুটান ও সিকিমের রাজা এই অঞ্চলগুলো দখল করে নেয়। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, দার্জিলিং ব্রিটিশদের হাতে চলে গেল। তখনও দার্জিলিং এ যেতে হলে সিকিমের থেকে ট্রাভেল পারমিট নিতে হতো। 1839 সালে ডক্টর আর্চিবার্ড ক্যাম্বেলকে দার্জিলিং এর সুপারিনটেন্ডেন্ট করে পাঠানো হয়। এরপর থেকে দার্জিলিং এর চেহারা সম্পূর্ণভাবে বদলে যেতে থাকে। জনমানবহীন পাহাড়গুলোতে নতুন নতুন বসতি গড়ে উঠতে শুরু করে। আসলে সেই সময় সিকিম, নেপাল ও ভুটানে দাস প্রথার প্রচলন ছিল। নিম্ন শ্রেণীর মানুষদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হতো। তাই এই সমস্ত অঞ্চল থেকে দলে দলে মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য দার্জিলিং এ আসতে শুরু করে। 1839 সালে যেখানে দার্জিলিং এর জনসংখ্যা 100-র মতন ছিল, তা মাত্র 10 বছরের মধ্যে বেড়ে 10,000-এ পৌঁছে যায়। 1852 সালের মধ্যে দার্জিলিং পুরোপুরি বদলে যায়। তৈরি হয় নতুন নতুন রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, বাণিজ্যিকভাবে তৈরি হয় চায়ের উৎপাদন, লাগু হয় ল অ্যান্ড অর্ডার। কিন্তু দার্জিলিং এর উন্নতি তৎকালীন সিকিমের একচেটিয়া ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তারা দার্জিলিং থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়ানোর জন্য সিকিমের রাজাকে চাপ দিতে শুরু করে, যে কারণে সিকিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। এর মধ্যে 1849 সালে উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর ডাল্টন হুকার এবং ক্যাম্বেল দার্জিলিং এ যাওয়ার নতুন রাস্তা আবিষ্কারের জন্য সিকিমের এরিয়া মেজর করছিলেন। কিন্তু সিকিমের সৈন্যরা তাদের গ্রেফতার করে ব্রিনার ট্রাভেল পারমিটে সিকিমে অনুপ্রবেশের অভিযোগ আনে। এমন অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিম রাজার কাছে ক্যাম্বেল ও হুকারকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে সিকিমের রাজা তা কর্ণপাত না করে উল্টা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্ল্যাকমেল করা শুরু করে, যে কারণে ব্রিটিশ সেনারা সিকিমের উপর হামলা করে সাউথ সিকিম ও তরাইয়ের বেশ কিছু অঞ্চল সহ আরো 640 বর্গমাইল অতিরিক্ত অঞ্চল দখল করে নেয়। এর সাথে বাৎসরিক 6,000 টাকা ভাতা প্রদান করাও বন্ধ করে দেয়। এর মধ্যে রাজা দ্বারা মনোনীত দেওয়ান নামগয়ে সিকিমের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রিটিশ ইন্ডিয়া ও সিকিমের সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। সেই সময় দার্জিলিং এ কর্মরত ব্রিটিশ নাগরিক ও পর্যটকদের সিকিমের সৈন্যরা অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করত। ইংরেজরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেওয়ান নামগয়েকে অনুরোধ জানালেও তিনি তা কর্ণপাত করেননি, যে কারণে 1861 সালের ফেব্রুয়ারি মাসে কর্নেল গৌলার এবং এসলে এডেনের নেতৃত্বে 2600 সেনার একটি দল সিকিমের উপর হামলা চালিয়ে খুব সহজেই তৎকালীন সিকিমের রাজধানী টুমলুং দখল করে নেয়। এই যুদ্ধে সিকিম বাহিনী পরাজিত হলে দেওয়ান নামগয়ে তিব্বতে পালিয়ে যায় এবং সিকিমের নতুন রাজা ব্রিটিশ ইন্ডিয়ার সাথে টুমলুং সন্ধি স্বাক্ষরিত করে। এই সন্ধির শর্ত অনুসারে দার্জিলিং সহ সমতলের সমস্ত অঞ্চল সম্পূর্ণভাবে ব্রিটিশ ইন্ডিয়ার হাতে চলে আসে। বন্ধুরা, দার্জিলিং এর সমস্যা মিটতে না মিটতে ভুটান আবার এই অঞ্চলে নতুন করে বিবাদ তৈরি করা শুরু করে। সেই সময় দার্জিলিং এর পার্শ্ববর্তী কালিম্পং সহ ডুয়ার্সের বিস্তীর্ণ ভূভাগ ছিল ভুটানের দখলে, আর ভুটিয়ারা প্রায় সময় তিস্তা নদী পার করে কালিম্পং সীমান্ত দিয়ে দার্জিলিং এ প্রবেশ করে লুটতাস চালাতো। এছাড়া ডুয়ার্সের সীমান্ত নিয়েও ভুটান ও ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে বিবাদ চরমে পৌঁছে যায়। তাই এই বিষয়ে আলোচনার জন্য 1864 সালে স্যার এসলে এডেনকে ব্রিটিশ ভারতের প্রতিনিধি হিসেবে ভুটানে পাঠানো হয়। কিন্তু ভুটিয়ারা এডেনকে শারীরিকভাবে নিগ্রহের পাশাপাশি জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষর করতেও বাধ্য করে, যে কারণে 1865 সালে ব্রিটিশ ইন্ডিয়া ভুটানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ইতিহাসে দুয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ভুটিয়ারা পরাজিত হলে 1866 সালে ট্রিটি অফ সিনচুলা স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুসারে ভুটানের রাজা কালিম্পং সহ ডুয়ার্সের বিস্তীর্ণ ভূভাগ ব্রিটিশদের হাতে তুলে দেয়। এরপর ইংরেজরা কালিম্পংকে দার্জিলিং জেলার সাথে যুক্ত করে দার্জিলিংকে বেঙ্গল প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করে। 1881 সালে দার্জিলিং এ যাতায়াতের সুবিধার্থে হিমালয়ান রেল ব্যবস্থা চালু করা হয়। 1947 সালে দেশভাগের পর দার্জিলিং ও কালিম্পংকে পশ্চিমবঙ্গ প্রদেশের সাথে যুক্ত করা হয়। বর্তমানে দার্জিলিং পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কিন্তু বন্ধুরা, দার্জিলিং, কালিম্পং সহ ডুয়ার্সের বেশ কিছু অঞ্চল নিয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবি কয়েক দশক ধরে চলে আসছে, আর এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, উত্তরবঙ্গের একমাত্র হিস্ট্রি চ্যানেল দ্য দূরশনকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ নেক্সট ভিডিও আরো বেশি ধামাকাদার হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।